TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, কারণ আমরা অনেকেই, আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটির অনেকেই আমরা চাই আমাদের স্বপ্নের দেশ, সোনার দেশ আমেরিকায় আসি, আমেরিকায় বসবাস করি, স্থায়ীভাবে বসবাস করি। সে কারণে অনেকে নানান রকম ঝুঁকি নিয়ে, কেউ বৈধ অবৈধ নানান পথে আমরা আসি। তারপরেও যেহেতু আমরা আসি, আমরা এটাকে উৎসাহিত করছি না, বরং নিরুৎসাহিতই করব। তারপরেও যেহেতু অনেকেই এটা আসেন, সেই প্রেক্ষাপট চিন্তা করে আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় এসে বৈধ উপায়ে কিভাবে নাগরিকত্ব লাভ করবেন। অর্থাৎ যদি আমরা এইভাবে বলে যে কিভাবে আপনারা স্ট্যাটাস চেঞ্জ করবেন, কি সমস্যার সম্মুখীন হতে পারেন, বা কিভাবে এই বিষয়টিকে প্রসিড করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবো যদি হাতের সময় থেকে অ্যাসাইলামের ক্ষেত্রে পারসিকিউশনের কি রাষ্ট্রের মাধ্যমে হবে নাকি অন্য কোনো উপায় আছে, সেই বিষয়টির যদি আমরা সময় থাকে সেটা নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা আপনাদের সবগুলো প্রশ্ন দেখে শুনে বুঝে নিশ্চয়ই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান, অ্যাটর্নি অ্যাট ল। জনাব মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানা ভাই, ধন্যবাদ TVN24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে ব্যস্ততা সত্ত্বেও বা ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং ইতোমধ্যে আপনি শুনেছেন যে কোন বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই, তো আমরা চাইব সেই বিষয়টি নিয়ে কথা বলতে। তো যে এই যে ট্যুরিস্ট বিষয় যেটা বলছিলাম, যে আমরা অনেকেই এই দেশে আসি, বৈধভাবে আসি, অবৈধভাবে আসি, বৈধভাবে এসেও আবার অবৈধ পন্থা অবলম্বন করার চেষ্টা করি এখানে থেকে যাওয়ার জন্যে, কিন্তু আবার সেটারও রাস্তা আছে। সেটা অবৈধটা কিভাবে বৈধ হতে পারে, সে বিষয়গুলো রাস্তা আছে। তো তারই একটি বিষয়, যারা ট্যুরিস্ট ভিসায় আমরা অনেকেই এই দেশে আসি, আসার পরে আমরা কিভাবে, যদি এখানে থেকে যেতে চাই, আমাদের স্ট্যাটাস কিভাবে চেঞ্জ করতে পারি, কি কি সমস্যার সম্মুখীন হতে পারি, বা এটা আদৌ করা যায় কিনা, বা যদি যায় তাহলে তার উপায়গুলো কি হয়, এই বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা এটার বিষয়ে একটু চিন্তা ভাবনা করছেন বা অনেকে আছেন বা ভবিষ্যতে করতে চান, তারা অন্তত কিছুটা হলেও বুঝতে পারবে যে এটা কতটুকু তাদের জন্য সফলতা বয়ে আনতে পারে, বা কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে, অথবা কতটুকু সুবিধা হতে পারে। এই বিষয়টি নিয়ে যদি আপনি বিস্তারিত কথা বলেন, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই, খুব একটা চমৎকার বিষয় আজকে উপস্থাপন করেছেন। কারণ আমরা দেখতে পাই যে আমেরিকা কিন্তু প্রতি বছর সারা বিশ্ব থেকে কিন্তু একটা হিউজ নাম্বারে একটা ট্যুরিস্ট ভিসা ইস্যু করে থাকে। এবং আমেরিকায় কিন্তু দেখা যায় বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে সবচেয়ে বেশি ভ্রমণকারী, মানে টেম্পোরারি ভ্রমণকারী, নন ইমিগ্রেন্ট, যে আপনার B1 B2 ভিসা যেটা বলা হয়, যেটাকে আপনার প্লেজার অথবা আপনার বিজনেস ভিসা, টেম্পোরারি ভিসা। তো সেই বিষয়টি কিন্তু নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সেটি কিন্তু দেখা যায় বিশেষ করে আমাদের বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে কিন্তু প্রচুর লোকজনের কিন্তু এই ভিসাটি আছে। এই ভিসাটির নেচার সাধারণত থাকে যে 5 বছরের জন্য এটা মাল্টিপল একটা এন্ট্রি দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং কোনো ব্যক্তি যখন আমেরিকা প্রবেশ করে তাকে ম্যাক্সিমাম 6 মাসের একটা পারমিশন দিয়ে দেয়। তো এই ভিসাটা যখন কোনো নন সিটিজেন নিয়ে থাকে, তখন কিন্তু কনসুলার অফিস কিন্তু তারা যাচাই বাছাই করে দেখে যে ও আমেরিকা গিয়ে স্টে করবে না। ওইটা কিন্তু প্রাইমারি একটা যাচাই বাছাই অপশন থাকে, যে নন আপনার ওখানে যে এমন কোনো ইন্টেনশন থাকবে না যে সে ওখানে গিয়ে আবার সেটেল হয়ে যেতে পারে। ওইটা যদি
আগে জানতে পারে তাহলে কিন্তু কনসুলার অফিস কখনো ভিসা ইস্যু করবে না। এটা তাদের যে আপনার যে ভিসা ইস্যুর যে নীতিমালা, সেটা অন্যতম হচ্ছে যে এই ব্যক্তিকে ভিসা দেওয়া হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে সে টেম্পোরারি তার ভ্রমণ শেষ করে আবার ব্যাক করবে। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু দেখা যায় এই ভিসাটা কিন্তু ডুয়েল ইন্টেন্ট বলা যায়। এই ভিসাতে যারা আমেরিকায় আসে তারা কিন্তু যে কোনো ভিসা ক্যাটাগরিতে কিন্তু নিজেকে ট্রান্সফার করতে পারে, এতে কিন্তু আইনগত কোনো বাধা নেই। যদিও বছর খানেক আগে কিন্তু আপনার ইউএস গভর্নমেন্ট কিন্তু তাদের পলিসিটা কিছুটা চেঞ্জ করেছে, যে B1 B2 ভিসা থেকে ইচ্ছা করলে ওয়ার্ক পারমিট অন্যান্য ক্যাটাগরি তো তারা আইনগতভাবে তারা ট্রান্সফার নিতে পারে। তো এখন আলোচনায় আসি যে B1 B2 তে কোনো ব্যক্তি আসলে তারা কি কি পন্থা থাকতে পারে এখানে সেটেল হওয়ার জন্য। সবারই বেশিরভাগ নন সিটিজেনের একটা ইচ্ছা থাকে যে আপনি বলেন যে স্বপ্নের দেশ আমেরিকা, এখানে পার্মানেন্টলি সেটেল হওয়ার জন্য, তার ফ্যামিলি রেজ করার জন্য। এখানে অবভিয়াসলি আমরাও একমত যে এটা বিশ্বের মধ্যে এটা অবশ্যই আমেরিকা একটা স্বপ্নের দেশ, এখানে সেটেল হতে পারলে অবশ্যই যে কেউ নিজেকে সৌভাগ্যবান মনে করবে। তো এখন B1 B2 তে আসার পরে আমি যে ইমিগ্রেশন লয়ার হিসেবে বলতে পারি যে 4টা পন্থা আছে, ক্যাটাগরাইজ যদি ভাগ করি যে এখানে সেটেল হওয়ার জন্য। এবং এই 4টা ক্যাটাগরি ভাগ করা হয়েছে যে প্রতিটা পার্সনে কিন্তু এই 4টা ক্যাটাগরির ডিফারেন্ট সিচুয়েশন হতে পারে এবং সেইভাবেই কিন্তু নিজেকে যোগ্য মনে করতে পারে যে আমেরিকায় সেটেল হওয়ার জন্য। 1 নাম্বার আমরা যদি ধরি যে ইনভেস্টমেন্ট, টাকা পয়সা যদি থাকে কারো কাছে হিউজ, সেটার জন্য কিন্তু আমেরিকার গভর্নমেন্ট কিন্তু ইমিগ্রেশন লতে আপনার একটা ব্যবস্থা করা আছে, সরাসরি গ্রিন কার্ডের প্রদানের ব্যবস্থা আছে, যেটাকে আমরা EB5 ক্যাটাগরি শুনে থাকি, যে এমপ্লয়মেন্ট বেস নাম্বার 5 ক্যাটাগরিতে। তো ওই ক্যাটাগরিতে একটা নির্দিষ্ট সংখ্যক আপনার টাকা যদি কেউ আমেরিকায় ইনভেস্ট করে তাহলে কিন্তু ইউএস গভর্নমেন্ট গ্রিন কার্ড ইস্যু করে থাকে। তো সেটার যে বেসিক ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আইদার কাউকে $800,000 অথবা $500,000 আমেরিকা ইনভেস্টমেন্ট করতে হবে, এবং এই ইনভেস্টমেন্ট মানির পরিপ্রেক্ষিতে 10 জন ইউএস ন্যাশনালকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তার ওই ইনভেস্টমেন্টের মাধ্যমে। মানে কমপক্ষে 10 জন, কমপক্ষে 10 জন। জি রাইট, এই 10 জন ন্যাশনাল হচ্ছে আইদার ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ডধারী হতে হবে। তারপরে হচ্ছে উনি, এটা হচ্ছে বেসিক কোর ল, এরপর তার অন্যান্য শর্ত সাপেক্ষ আছে। তো এটার মাধ্যমে কিন্তু কেউ চাইলে ইনভেস্টমেন্ট করে কিন্তু কেউ চাইলে এখানে সেটেল হতে পারে, সরাসরি গ্রিন কার্ড পেতে পারে। এটা গেল একটা ক্যাটাগরি। আর আমরা যদি দ্বিতীয় ক্যাটাগরি দেখি এখানে আমেরিকায় সেটেল হওয়ার জন্য হচ্ছে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেস, মানে চাকরির সূত্রে যাদের যে স্কিল আছে এবং যে অথবা যে কোনো চাকরির মাধ্যমে এখানে সেটেল হতে পারে। সেটার মাধ্যমে বলে রাখি যে এই প্রোগ্রামে যে চাকরির মাধ্যমে কিন্তু প্রতি বছর আমেরিকায় প্রায় 150,000 নন সিটিজেনকে সরাসরি গ্রিন কার্ড ইস্যু করে থাকে ওই প্রোগ্রামের মাধ্যমে। তো সেই চাকরির মাধ্যমে যে এমপ্লয়মেন্ট বেস, ওটার ক্যাটাগরি বাকি যে 4টা ক্যাটাগরি আছে, যে EB1, EB2, EB3, EB4, আমরা মোস্টলি শুনে থাকি যে EB3 প্রোগ্রাম, কারণ এটা ইজি ভাবে এটা যে কেউ কোয়ালিফাই করতে পারে। সেটার মধ্যে আপনার স্কিল নন স্কিল যে কেউ কিন্তু এটাতে কোয়ালিফাই করতে পারে। এবং তো সেটার জন্য এই যে প্রোগ্রাম, এটা কিন্তু অনেকে আবার বিভ্রান্তি সৃষ্টি হয় যে চাকরির মাধ্যমে আমেরিকায় যাব, আমাকে কেউ বলেছে যে চাকরি, ইমিগ্রেশন, এভরিথিং টুগেদার ওয়ান প্যাকেজে করে দিবে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম নয়। ইউএস গভর্নমেন্ট এই প্রোগ্রামগুলো ডিজাইন করেছে যে একটা স্কিল লোক অথবা আমেরিকার যে কর্মসংস্থানের যে সংকট, সেটাকে ওভারকাম করার জন্য এমপ্লয়ার সুষ্ঠুভাবে কোনো একজন এমপ্লয়িকে তারা সিলেক্ট করবে এবং ওটার মাধ্যমে কিন্তু সে চাকরি নিয়ে আমেরিকা গ্রিন কার্ড পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তো এটার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথম কোনো অ্যাপ্লিকেন্টকে আমেরিকার কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে তার চাকরির ব্যবস্থা করতে হবে, পরবর্তীতে সেই ইমিগ্রেশনের কাজগুলো সে প্রসেস শুরু করতে পারে। তো এটা একটা ক্যাটাগরি গেল। আর তৃতীয় যে ক্যাটাগরিতে যেটা তৃতীয় ক্যাটাগরিটা আমরা শুনবো। তো একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার ফোনটি একটু নিয়ে আমরা ফ্রি হয়ে তারপরে আলোচনায় আসি। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে আজকে অ্যাটর্নি সাহেবের কাছে। তো খুব রিসেন্টলি, লাইক এই মাসের 1 তারিখে আমার হাজবেন্ড মারা গেছেন। তো
আপনাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক, আমিও তো হয়তো জেনে থাকবেন আমার কণ্ঠ শুনে যে অনেক সবসময় প্রশ্ন করি। জি জি। তো প্রশ্নটা হচ্ছে, এটা মানে একটা মেজর হার্ট অ্যাটাক, ও ভালো ছিল সব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওর যে মানে 401k এরকম কিছু আমি জানি না আসলে, বাট আই এম শিওর ওর ছিল, ও বলতে চেয়েছিল কিন্তু আমি আসলে খেয়াল করিনি। তো এইগুলা মানে আমি জানার জন্য কিভাবে ও ইনভেস্ট করছে বা এগুলা বের করার জন্য আমি কি কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করব নাকি বাট আমার ওর সোশ্যাল সিকিউরিটি, আইডি, পাসপোর্ট, মানে ট্যাক্স রিটার্ন এভরিথিং আছে, কিন্তু আমি কিভাবে কোনো গাইড দিবেন কিভাবে আমি শুরু করবো? বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। তবুও বোধ করি এটা একজন সিপিএরই কাজ। তারপরেও অ্যাটর্নি মাহফুজুর রহমান, যেহেতু আপনি প্রশ্ন করেছেন এবং আপনাদের নিয়মিত দর্শক, এবং আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বস্থানে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করুন। তো তারপরেও যেহেতু আপনি প্রশ্নটি করেছেন, আমরা দেখি মাহফুজুর রহমান সাহেব কি বলেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি প্রশ্নটি শুনেছেন আমাদের প্রশ্নকর্তার, আপনি কি এই ব্যাপারে সর্বপ্রথম ওনার প্রতি সমবেদনা জানাই যে ওনার লসের জন্য হাজবেন্ড মারা গিয়েছে খুব সুন। আচ্ছা, ওনার স্পেসিফিক কি বিষয় জানতে চাচ্ছেন? ওনার হাজবেন্ড মারা গেছেন 401k, অর্থাৎ ওই যে মানে ওই বিষয়টা সম্পর্কে উনি কিছু জানেন না, ওনার হাজবেন্ড কি করে গেছেন না করে গেছেন। তো এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন যে এইগুলো যদি আমি বিস্তারিতভাবে জানতে চাই পেনশন বা অন্যান্য বিষয় সম্পর্কে, তাহলে এটা কি আপনাদের কাছে প্রশ্ন উত্তর পাবেন নাকি একজন সিপিএর সঙ্গে যোগাযোগ করবেন? এই ক্ষেত্রে ইনহেরিটেন্স লয়ারের সাথে যোগাযোগ করতে পারে, এবং ওনার যদি হাজবেন্ডের সম্পত্তি থাকে, এখানে যদি উইল করা না থাকে, সেটা লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন দিতে হবে, যে সারোগেট কোর্টে যোগাযোগ করতে হবে এই বিষয়ের জন্য। আর যদি ট্যাক্স সংক্রান্ত কোনো ইনফরমেশন লাগে, 401k পেনশন সংক্রান্ত, সেটা কিন্তু অবভিয়াসলি ওনার যে হাজবেন্ডের যে ট্যাক্স ফাইল করতো প্রতি বছর, ওনার কাছে অবভিয়াসলি কপি থাকার কথা। যে উনি স্পাউস হিসেবে কিন্তু উনি প্রিভিয়াস ট্যাক্স রিটার্নের কপিও কিন্তু উনি এলিজিবল। উনি ইচ্ছা করলে আরএস থেকে যে ট্যাক্স রিটার্নের কপি জোগাড় করে একটু সিপি এর সাথে যোগাযোগ করলে কিন্তু ওইটার ইনফরমেশন কিন্তু ট্যাক্স ফাইলে কিন্তু থাকার কথা, উনি ওখানে পেয়ে যাবেন। তার মানে যদি আপনি যেটা বলেন যে ওনার হাজবেন্ডের যদি সম্পত্তি থেকে থাকেন এবং সেটা যদি উনি না জেনেও থাকেন, তাহলে একজন অ্যাটর্নির সঙ্গে আলাপ করবেন বা আইন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করবেন। অবশ্যই এটা যেটা হয় যে কেউ মারা গেলে এদেশে যেটা হুইল, যদি সম্পত্তি যদি সে হুইল করে থাকে, সেটা একটা গুড থিং। যদি করা না থাকে, তাহলে এখানে মানুষের ইনহেরিটেন্সের বিষয়গুলো দেখভালের জন্য আমাদের নিউ ইয়র্ক সিটিতেই প্রতিটা এরিয়াতেই সারোগেট কোর্ট বলে এটা। সারোগেট কোর্টে ওখানে আপনার লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আপনার করতে হয়, আপনার লিটিগেশন শুরু করতে হয়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সুপ্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যদি আপনার হাজব্যান্ডের সম্পত্তি থেকে থাকে এবং সেটা যদি উইল করে থাকে বা উইল নাও করে থাকে, তাহলে আমাদের নিউ ইয়র্ক স্টেটে অনেকগুলো সারোগেট কোর্ট আছে, সেখানে যদি আপনি যোগাযোগ করেন তাহলে ওই বিষয় সম্পর্কে জানতে পারবেন। আর 401k সম্পর্কে যে কথাটি বলেছেন, এটা ট্যাক্স এবং ওনার পেনশন সংক্রান্ত, সুতরাং এই বিষয়গুলোর জন্য আপনি যদি একজন সিপিএর সঙ্গে আলাপ করেন, আমি আপনাকে বলেও দিতে পারি আগামী সোমবার যে অনুষ্ঠানটি হবে আমাদের টিবিএন অ্যানালিসিসে, সেখানে একজন সিপিএ থাকবেন, তাকেও এই প্রশ্নটি করতে পারেন। আশা করি উনি আপনাকে বিস্তারিত বলতে পারবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো জনাব অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা যে বৈধ উপায়ে যেটা আমরা বলছিলাম ট্যুরিস্ট ভিসায় এসে কিভাবে এখানে থাকতে পারবেন, দুটো কারণ আমরা শুনেছি, একটি ইনভেস্টমেন্ট আর একটি আপনি বলেছেন যে চাকরি সংক্রান্ত বিষয়। এখন তৃতীয়টি সম্পর্কে আপনি কি বলবেন? তৃতীয়টি হচ্ছে যে ফ্যামিলি স্পন্সর, যেটা আমরা সব সময় আলাপ করে থাকি, যে পরিবারের মাধ্যমে, যে ফ্যামিলি রিলেশনের মাধ্যমে যেটা দেশে ইমিগ্রেন্ট হওয়ার একটা হিউজ সুযোগ থাকে, এবং দেখা যায় এটার মোর দেন আপনার 60% যে ইমিগ্রেন্ট হয় এভরি ইয়ার, এটা কিন্তু ফ্যামিলি বেস কিন্তু ক্যাপচার করে থাকে। ফ্যামিলি বেসে কিন্তু আবার এটার মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভস ক্যাটাগরি, যেটা মনে করেন ইউএস সিটিজেনের স্পাউস, চিলড্রেন, প্যারেন্টস, ওইসব ক্ষেত্রে কোনো কোটা নেই। প্রতি বছর যত ইচ্ছা তত যদি তাদের অ্যাপ্লিকেন্ট থাকে আসতে পারে। কিন্তু আবার ফ্যামিলি বেসড যে ইমিগ্রেন্ট যে ক্যাটাগরি,
যেগুলো হচ্ছে আপনার ইউএস সিটিজেন ব্রাদার সিস্টার, গ্রিন কার্ডের স্পাউস, চিলড্রেন এবং গ্রিন কার্ডের ওভার 21 চিলড্রেন এবং ম্যারিড চিলড্রেন, ওইসবের জন্য আবার একটা নির্দিষ্ট সংখ্যক কোটা আছে, যেটা মাধ্যমে অ্যারাউন্ড আপনার 250,000 টোটাল এভরি ইয়ার ইমিগ্রেন্ট হয়ে থাকে। তো যদি কেউ এই ধরনের B1 B2 ভিসায়ও থাকে, তাদের যদি কেউ যদি ফ্যামিলি কানেকশন থাকে, ফর এক্সাম্পল কারো যদি ইউএস সিটিজেনের স্পাউস থাকে, উনি কিন্তু সরাসরি কিন্তু এখানে এসে অ্যাডজাস্টমেন্ট ক্লেম করতে পারে। এবং একইভাবে যদি অন্যান্য ক্যাটাগরি যদি কোনো ওনার কানেকশন থাকে, অ্যাপ্লিকেশন থাকে, উনি কিন্তু B1 B2 তে এসেও কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকে। অনেক ধন্যবাদ। তো এটা আমরা তৃতীয়টি শুনলাম, আপনি চারটের কথা বলেছিলেন, তো সেটাও আমরা শুনবো। তাই আমাদের ফেসবুকে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা নিয়ে নিতে চাই আগে, এবং টেলিফোনও আছে, টেলিফোনটা একটু পরে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনি একটু ধৈর্য ধরুন, কারণ ফেসবুকের প্রশ্নটি চলে যায়। নূর ভূঁইয়া তিনি বলছেন যে আমি অ্যাসাইলাম ফাইনাল ডেট পাওয়ার জন্য মোশন করছি 4 মাস আগে। দুঃখজনক বিষয় হলো এখনও আমার ডেট পড়ে নাই। এই বিষয়ে আমি মাহফুজুর রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমার কেসটা তার কাছেই আছে, আপনার কাছেই আছে তার কেসটি। সম্পর্কে আপনার কি বক্তব্য আছে? ধন্যবাদ। এটা ডিপেন্ড করে কোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর উপরে। সাধারণত আমাদের অফিসে অন্যান্য যারা অ্যাপ্লিকেন্ট থাকে তাদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি যে মোশন করার পর অ্যাটলিস্ট 3 মাস অপেক্ষা করতে হয়। যদি কোর্ট থেকে যদি ওরা স্বেচ্ছায় কোনো প্রকার আপডেট না দেয়, তখন অফিসে যোগাযোগ করলে আমাদের অফিসের যে টিম আছে তারা ওই আপনার কোর্টের ক্লার্কের সাথে যোগাযোগ করে জাজ থেকে ওই মোশনের একটা আপনার রেজাল্ট আনার ব্যবস্থা করে দিবে। অনেক ধন্যবাদ নূর ভূঁইয়া। আসলে আমারও যতটুকু অভিজ্ঞতা আছে, আপনার হয়তো 4 মাস চলে গেছে সেটা বলছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকেও খেয়াল করতে হবে, আপনাকেও যোগাযোগ করতে হবে। কারণ একজন অ্যাটর্নি, শ্রী মাহফুজুর রহমানই হোক বা অন্য যে কেউই হোক, তাদের পেশাগত ব্যস্ততা এত বেশি থাকে এবং এত বেশি আপনাদের মতো সার্ভিস বা ক্লায়েন্টদের সার্ভিস দিতে হয় যে অনেক সময় এই বিষয়গুলো যদি আপনি না যে মনে না করিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হয়। তো সে কারণেই বলছে যে আপনি ওনার অফিসের সঙ্গে উনিও যেটা বললেন, যোগাযোগ করে ওনার যে অফিস টিম আছে তারা অবশ্যই আপনার এই বিষয়টাকে দেখভাল করবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার আলম জামাইকা থেকে বলছিলাম। জি জি, স্যারের কাছে আমার একটা প্রশ্ন হলো, আমার এই মাসে 5 তারিখে আমার মাস্টার হিয়ারিং ছিল। স্যারই ছিলেন আমার লয়ার আর কি। আচ্ছা। তো জজ যে ছিল উনি বলছিল 2025-এর মেতে আমার ফাইনাল ডেট। হ্যাঁ, বাট এখন আর আমার ডেট ইয়েতে অনলাইনে শো করতেছে না। এটা কি কোনো প্রবলেম কিনা, এটার জন্য আমি একটু কনসার্ন, একটু জানার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে জনাব অ্যাটর্নি মাহফুজুর রহমান। এটা আসলে কোর্টের বিষয়, তো অনেক সময় দেখা যায় অনেকের কেসই খুব সুন্দরভাবে স্মুথলি হয়। এটা আবার ডিপেন্ড করে প্রতিটা জাজের একটা আবার তাদের নিজস্ব টিম থাকে, ক্লার্ক থাকে। জাজ যখন মনে করেন কোনো কাজ শেষ করে যে কোনো ডেট স্কেডিউল করে, সেই ডেটটা কিন্তু জাজে কিন্তু আবার সেটা কম্পিউটারে কিন্তু গিয়ে সেটা আপডেট করে না, এটা করতে হয় আবার জাজের ক্লার্ককে। তো অনেক সময় দেখা যায়, অনেক সময় ওই কোনো জাজের তাদের যে ক্লার্কের সাথে যে কমিউনিকেশনটা অনেক সময় সঠিক থাকে না। তো এটা একটা অন্যতম কারণ হতে পারে। বাট এটা অবশ্যই কোর্ট তাদের সিস্টেমে চলে, তারা কোনো না কোনো সব অবশ্যই ওনার কেসটি আপডেট করবে। একটু পেশেন্ট ধৈর্য ধারণ করতে হবে। যদি তারপরে যদি না আসে 1-2 মাসের মধ্যে, আমরা আছি। উনি তো আমার ক্লায়েন্ট বললো, অবশ্যই আমার অফিসে যোগাযোগ করলে আমরা ওনাকে সর্বাত্মক হেল্প করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। এবং যেহেতু আজকের অতিথি এবং আপনি একই মানুষের সাথে আপনার কেসটি আছে, সুতরাং তার অফিসে যে কোনো সময় আপনি যেতে পারেন এবং যে আপনার বিষয়টি দেখভাল করতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। জি, আমি লং আইল্যান্ড থেকে বলছি। জি, এলমন্ড। জি, আমার প্রশ্ন হলো যে ভাই, আমি আমার 2 ভাইয়ের জন্য 2010 সালে অ্যাপ্লাই করছি। জি, কিন্তু এদের এখনো কোনো আমি কিছুই জানতে পারতেছি না। আচ্ছা, এখন এদের কি অবস্থা? এবং মানে কোনো চিঠিপত্র বা কোনো কিছুই পাননি 2010 সালে অ্যাপ্লিকেশন করার পরে? না, কিছুই পাইনি। আচ্ছা, এখন কি করণীয় এটি আপনি জানতে চান অ্যাটর্নি মাহফুজুর রহমান? জি জি, একটু ফলো আপ কোয়ারি ছিল। 10 সালে হলে এতদিনে তো অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার কথা।
জি কোনো কি অ্যাপ্রুভালটা 6 মাস পরে ওনারা অ্যাপ্রুভালটা দিয়ে দিচ্ছে। সেই প্রশ্নটাই তো আপনাকে আমি করেছিলাম, আপনি তো বললেন কিছুই পাননি। 6 মাস পরে না, অ্যাপ্রুভাল পেয়েছেন। 2010 সালে 6 মাস পরে অ্যাপ্রুভাল পাইছি আমি। আচ্ছা, এরপর থেকে আর কিছুই পাননি, এই তো? অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? আর না, তাহলে ওনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, উনি গুড শেপে আছে, ওনার কেসটা অ্যাপ্রুভাল অবস্থায় আছে। ওনার হতাশা অবশ্যই কারণ আছে, অথবা জিনিসটা বুঝতে পারছে না যে কেন ওতে দেরি হচ্ছে, কারণ এটা প্রায়োরিটি বেস ডেটের উপর ডিপেন্ড করে। ওনাকে তাহলে ছোট করে আপডেটটা দিয়ে দিই, বর্তমান যে প্রায়োরিটি ডেট ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওরা যে ডকুমেন্টারি যে কল আপের যে কাট অফ লাইন সেটি হচ্ছে মার্চ 2008। তো এই আপনার ডেট গুলো খুব আপনার মন্ত্রগতিতে আগাচ্ছে বলা যায়। উনি যেহেতু 2010, আমরা ধারণা করতে পারি আগামী হয়তো 1-2 বছরের মধ্যে ওনার সিরিয়াল নাম্বার চলে আসতে পারে। হ্যাঁ, সেটি কারণ এখন আমরা যেটুকু ভিসা বুলেটিন মোতাবেক আমরা দেখছি যে ফাইনাল অ্যাকশন আছে 1 আগস্ট 2007, সুতরাং 3 বছরের আগে কোনো মতেই বোধহয় হবে না। তবে ওনাকে এতটুকু পরামর্শ দিতে পারি, উনি যেন অতি সত্বর ন্যাশনাল ভিসা সেন্টারে যোগাযোগ করে এবং ওনার ইমেল অ্যাড্রেস, ওনার অ্যাড্রেস এভরিথিং যেন এখনই আপডেট করে রাখে, যখনই ওনার সিরিয়াল নাম্বার আসবে যেন সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারে। অনেক ধন্যবাদ জনাব হালিমা আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং আমরা বলেও দিলাম যে ফাইনাল অ্যাকশন চলছে 1 আগস্ট 2007, সুতরাং আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তবে আপনার ওই টেলিফোন নাম্বার, ইমেল আইডি এগুলোকে একদম আপডেট করে রাখবেন, কারণ যে কোনো সময় আপনার কাছে একটা ভালো খবর আসতে পারে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু লয়ের সাথে কথা বলতে চাচ্ছি, মাহফুজ ভাইয়ের সাথে। জি বলুন। আমার কোয়েশ্চেনটা হলো, আমার ছেলের বুঝছেন পাসপোর্ট ও সার্টিফিকেট সবকিছু হারিয়ে গেছে। ওরা কিন্তু আপনার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছি না। একটু আপনার টেলিভিশন যদি অন করা থাকে, একটু টেলিভিশনটা বন্ধ করে দিন, এবং কানে যদি আপনি হেডফোন নিয়ে থাকেন তাহলে ওটা খুলে ফেলুন একটু, তাহলে আমরা ভালো শুনতে পারবো, আপনার প্রশ্নটির উত্তর যথাযথভাবে দিতে পারবো। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা বলুন, চেষ্টা করে দেখি। হ্যাঁ, আচ্ছা, আমার না ছেলের পাসপোর্ট ও সার্টিফিকেট সবকিছু হারিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা পাচ্ছি না। আচ্ছা, তারপরে এখন আমি কি করব? মানে ওরা বুঝছেন আমার মারফতে পাসপোর্ট পেয়েছিল। আচ্ছা, ওরা তখন ছোট ছিল, 8 বছর না 9 বছর ছিল। জি। আর অন্যান্য কাগজপত্র মানে কি, মানে শিক্ষাগত কাগজপত্র হারিয়ে গেছে? হ্যালো, জি, অন্যান্য কাগজপত্র বলতে কি, সার্টিফিকেট বলতে কি বলছেন? তার অন্যান্য যে, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। আপনার পাসপোর্ট হারিয়ে গেছে, আর কি হারিয়ে গেছে বললেন? ও সার্টিফিকেট সবকিছুই, মানে সার্টিফিকেট যা ছিল, ন্যাশনালাইজেশনের যে সার্টিফিকেটটা, সেটা? হ্যাঁ, ও সার্টিফিকেটটা হেরে গেছে আর পাসপোর্টটা হেরে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। সার্টিফিকেট এবং পাসপোর্ট এবং ন্যাচারালাইজেশন যে সার্টিফিকেটটা দেয় সেটা হারিয়ে গেছে। এখন আপনার কি করণীয়, অ্যাটর্নি মাহফুজুর রহমান? ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। হারিয়ে গেল, যদি কোনো না কোনো ওনার যদি কোনো ফটোকপি থেকে থাকে, ওটার মাধ্যমেও যে ওনার যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট অথবা সার্টিফিকেট অফ সিটিজেনশিপ, এই জিনিসটা কিন্তু উনি আবার রিপ্লেসমেন্টের জন্য ইউএসসিএস এ আবেদন করতে পারে। ওটা একটা নির্দিষ্ট ফর্ম আছে, ফি দিয়ে জমা দিলে ওরা 5-6 মাসের মধ্যে আবার রিপ্লেস করে পাঠিয়ে দিবে। আর ইন দি মিনটাইম উনি ইচ্ছা করলে লস্ট পাসপোর্ট হিসেবেও কিন্তু পাসপোর্ট অফিসে আবেদন করতে পারে, ওটিও কিন্তু উনি পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এটা নিয়ে আপনি যতটা চিন্তিত, এতটা চিন্তার কিছু কারণ নেই। যেটা বলা হলো যে যেভাবে লস্ট হিসেবেও আপনি আবেদন করতে পারেন পাসপোর্ট অফিসে, অথবা আরেকটি আছে যে ফর্ম পূরণ করে আপনি আবার নতুন করে পাসপোর্ট এবং সার্টিফিকেট সবই পেতে পারেন। যদি সেটার ফটোকপি আপনার কাছে থেকে থাকে সেটি দিয়ে আবেদন করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা আরও প্রশ্ন আছে, আমাদের ফেসবুকেও প্রশ্ন আছে, টেলিফোনেও হয়তো আছে, তো আমরা সবই নেব। তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পর এসে আমরা সবগুলো প্রশ্ন নেব এবং আমাদের আলোচনাও চালিয়ে যাব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, বিরতির আগে বলেছিলাম যে আমাদের আরও কিছু ফোন আছে এবং ফেসবুকেও কিছু প্রশ্ন আছে। টেলিফোনে যিনি আছেন একটু অপেক্ষা করুন, ফেসবুকের এই প্রশ্নটি নিতে চাই। এসে শিমলা, তিনি বলছেন আমরা 2023 সালের মার্চ মাসে এসেছি। আমি, আমার হাজব্যান্ড এবং একটি বাচ্চা বর্ডার ক্রস করে। এখন আমরা কি বাইডেন পেরোলিন প্রোগ্রামে আবেদন করতে পারবো কি? এই প্রশ্ন সম্পর্কে আপনার জবাব কি? না, এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ প্যারোলিন প্লেসের যে বেসিক ক্রাইটেরিয়া সেটি হচ্ছে 10 বছর রেসিডেন্সি থাকতে হবে এবং ইউএস সিটিজেনকে ম্যারি করতে হবে। তো উনি যেহেতু রিসেন্টলি অ্যারাইভাল, সেক্ষেত্রে মনে হয় না যে ওনার এটাতে উনি এলিজিবল হবে। কারণ কমপক্ষে 10 বছর থাকতে হবে। উনি তো 23 সালে এসেছেন, মানে গত বছর। সুতরাং এটা কোনোভাবেই সম্ভবপর নয়। এসে শিমলা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা দুঃখিত যে আপনি যেটা আশা করে আমাদের কাছে প্রশ্নটা করেছেন সেটা হয়তো আপনার জন্য সম্ভবপর নয়। তারপরেও আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, প্রশ্ন করুন। জি, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তারেক আহমেদ বলছিলাম, জি, নিউ ইয়র্ক থেকে। জি জি তো আমি 2022 সালে সেপ্টেম্বরে আসছিলাম জি বর্ডার ক্রস করে। আমাকে পেরোলে মুক্তি দেওয়া হয়েছিল। আমার বর্ডারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি হসপিটাল গিয়েছিল, আমাকে ডিটেনশনে নেয় নাই। জি। তখন আমি হসপিটাল থেকে আমাকে রিলিজ দেওয়া হয়েছিল 2 সপ্তাহ পরে, কিন্তু এখন পর্যন্ত আমার কেসটা অনলাইনে আসে নাই। আর আমি মাহফুজ স্যারের সাথে এই কথাটা, এই প্রশ্নের উত্তরটা চাইছিলাম। আচ্ছা, ঠিক আছে, উনি আপনার প্রশ্নের উত্তর দেবেন, অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ, ধন্যবাদ। উনি যেটা প্রশ্ন করেছেন, আমার ক্লায়েন্টই আজকে সবাই যারা প্রশ্ন করছে দেখা যাচ্ছে যে আমাদের ক্লায়েন্ট, এটা খুবই একটা ভালো সংবাদ বলা যেতে পারে যে আমাদের দর্শকরা এবং ওরা আবার মিউচুয়াল আমার ক্লায়েন্টও, এতে খুবই আনন্দিত বোধ করছি। তবে উনি যেটা বলছে যে অনলাইন হয়নি, এটা কিন্তু দেখা যায় এটা একটা কারণ আছে, এটা উনি বুঝবে এবং যারা এটার সাথে যুক্ত আছে অন্যান্য দর্শকরা যারা সীমান্ত ক্রস করে আসছে, সাধারণত যখন আইস, যেটা কিনা ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট এজেন্সি, তারা ধরার পরে তাদেরকে একটা নোটিশ ইস্যু করে, যেটাকে এনটিএ বলা হয়, নোটিশ অফ অ্যাপিয়ারেন্স। তো ওটার মধ্যে কিছু চার্জ লেখা থাকে, এলিগেশন লেখা থাকে এবং তাকে নির্দিষ্ট একটা কোর্টে হাজিরার জন্য দেওয়া থাকে। তো ওই অফিসারের যেটা দায়িত্ব থাকে, ওই পেপারটা নিয়ে নির্দিষ্ট কোর্টে গিয়ে তাকে ফাইল করতে হয়। তো দেখা যায় কিছু কিছু অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে ওই অফিসার এত বিজি থাকে, তাদেরকে ধরলো, উনি যেটা বললো ইমার্জেন্সি কারণে ওনাকে প্যারোলে ছেড়ে দেওয়া হলো, হয়তোবা অফিসার ভুলে গিয়েছে যে ওই নোটিশটা কোর্টে ফাইল করতে, যার ফলে সেটা কোর্টে যায় না। তখন ইভেন ইমিগ্রেশনের ল অনুযায়ী আমরা যেটা করি তখন এই ধরনের অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে, তার যেই অ্যাসাইলামের যে ক্লেমটা আছে, যেহেতু কোর্টে তার কেসটা অ্যাক্টিভ না, তখন আমাদেরকে রেগুলার যে অ্যাসাইলাম অফিস, অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম হিসেবে তখন আবেদন করে দিতে হয়। তখন অ্যাসাইলাম অফিস তাদের যে রিসোর্স আছে সেই অনুযায়ী তারা 1 বাই 1 যখন ইন্টারভিউ কল করবে, ইন্টারভিউ পরে আবার তখন কেসটা কোর্টে যাওয়ার ব্যবস্থা করা হবে। তো উনি যেটা বলেছে, উনি এই প্রক্রিয়ার মধ্যে আছে, ওনাকে ওয়ারি হওয়ার কোনো কারণ নাই, অবশ্যই কোর্টে যাবে, বাট এর আগে অথবা ওনাকে অ্যাসাইলাম অফিসে একটা ইন্টারভিউ হবে, এই জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে এই সময়টাতে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জন্য একটু ধৈর্য ধরুন। আপনার অ্যাটর্নি আপনাকে যেভাবে পরামর্শ দিলেন, আপনি সেভাবে যদি কাজ করেন তাহলে, বা একটু ধৈর্য ধরেন, তাহলে নিশ্চয়ই আপনার যে ঈপ্সিত লক্ষ্য যেটি আছে সেটি পূরণ হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। একজন দর্শক বাংলাদেশ থেকে চিঠির মাধ্যমে আমাকে একটি প্রশ্ন পাঠিয়েছেন, আমি সেটু একটি বলতে চাই। নাসিমা আক্তার তুলি, তিনি বলছেন যে আমার ছেলে স্টুডেন্ট ভিসায় ইউএসএতে পড়াশোনা করার ইচ্ছে, ডালাসের একটি ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে ভিসার জন্য আবেদন করে, কিন্তু আগস্টে সরকার পরিবর্তনের আন্দোলনের কারণে ইন্টারভিউ তারিখ বাতিল হলে সেপ্টেম্বর 5 তারিখে জরুরি ভিত্তিতে ঢাকাস্থ ইউএস এমবাসিতে সাক্ষাৎকার নেয়। ইমিগ্রেশন অফিসার তেমন কোনো প্রশ্নই জিজ্ঞাসা করেনি, শুধু জিজ্ঞাসা করেছিলেন কিভাবে আপনি স্কলারশিপ পেলেন, এই ধরনের 2-1টি প্রশ্ন। কিন্তু আমার ছেলে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও এবং ভালো ইন্টারভিউ দেওয়ার পরেও এবং সব ক্রাইটেরিয়া পূরণ করা সত্ত্বেও ভিসা দেয়নি, রিজেক্ট করেছে। আমার ছেলে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। আমার ছেলে আবার অ্যাপ্লাই করতে পারবে কি, পারলে কিভাবে এবং স্লট পাবে কিনা দয়া করে জানাবেন। এ ব্যাপারে আপনার একটু কি জবাব আছে? না, সেটাই ওনার জন্য, যেটা ওনার যে সিচুয়েশন ফেস করছে, এই জন্য ওনার সমবেদনা জানাই।
তবে ওই সিচুয়েশনে উনি চাইলে আবার আবেদন করতে পারে। সেক্ষেত্রে উনি ওনার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে ওনার যে অ্যাডমিশনের যে ডেফার করে নতুন ভাবে উনি I-20 ইস্যুর জন্য রিকোয়েস্ট করতে পারেন। নতুন I-20 পেলে উনি আবার পুনরায় আপনার ইউএস এমবিসিতে আপনার F1 ভিসার জন্য আবেদন করতে পারে, এতে কোনো বাধা নেই। অনেক ধন্যবাদ। আশা করি যে নাসিমা আক্তার জুলি, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে এটা নিয়ে হতাশ হওয়ার, আপনার ছেলেকে বলুন এতটা হতাশ হওয়ার কিছু নেই। জীবনে উত্থান পতন, ঘাত প্রতিঘাত, সফলতা ব্যর্থতা নিয়েই জীবন। সুতরাং একটা জায়গায় প্রথমেই ব্যর্থ হয়েছে বলেই একদম জীবন শেষ হয়ে গেছে এটা ভাবার কিছু কারণ নেই। আবার নতুন করে আবেদন করুন, নিশ্চয়ই আবার কোনো সমস্যা হওয়ার কথা নেই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তো আমরা একটু শাকিল হোসেন তুতুল, তিনি বলেছেন, না ওনার প্রশ্নটি আমরা বলছি না। আয়েশা আক্তার তিনি বলছেন, আমার আন্ডার-20 ছেলের ইন্টারভিউ শেষে কোয়ারি দিয়ে রাখছেন 1 বছর 3 মাস হলো, গত মাসে মেইল দিয়েছি কিন্তু কোনো রেসপন্স পাইনি, করণীয় কি? এ ব্যাপারে আপনার কি, আয়েশা আক্তারের এই প্রশ্নের ব্যাপারে আপনার কি মতামত? বুঝতে পারি নাকি ওনাকে ইন্টারভিউ, আপনার আন্ডার-20 ছেলে বলছে, আমার আন্ডার-20 বা 20 ছেলের ইন্টারভিউ শেষে কোয়ারি দিয়ে রাখছেন 1 বছর 3 মাস হলো, মানে গত মাসে ইমেল দিয়েছি কিন্তু কোনো রেসপন্স পাইনি, করণীয় কি? 1 বছর 3 মাস হলো তার আন্ডার-20 ছেলের ইন্টারভিউ হয়েছে 1 মাস আগে, কিন্তু এখন পর্যন্ত কিছুই তারা জানায়নি। কোয়ারি দিয়েছে, তারা মেইল করেছে, তারপরে কোনো রেসপন্স করেনি। হ্যাঁ, ওটা যতটুকু বোঝা যাচ্ছে যে ওনার ওই সন্তানের আবেদনটি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ দিয়ে রেখেছে, তো সেক্ষেত্রে ওটা অনেক সময় বিলম্ব হয়ে থাকে। তো যেটা করণীয়, ইউএস এমবিসিতে ওনারা প্রতি 2 মাস অন্তর ওদেরকে ইমেল পাঠাতে পারে কেস আপডেট জানানোর জন্য। অনেক ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশিও হয়েছেন। মিনু চৌধুরী তিনি একটি প্রশ্ন রেখেছেন যে, হাউ লং মে আই ওয়েট টু অ্যাপ্লাই টু 486? প্রশ্নটি বোধহয় চলে গেল আর আমি বলতে পারলাম না, যাই হোক। শাহাদাত হোসেন তিনি বলছেন, আমি ইউএস সিটিজেন, ডিকিউ মে 24, কতদিন ওয়েট করতে হবে ফর ইন্টারভিউ? আসলে এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। বারবার আমরা বলি যে এই ধরনের কতদিন কোনো প্রশ্নের সময় লাগবে, এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন ব্যাপার। তারপরেও জনাব মাহফুজুর রহমান। না, সেটা আসলে যে ইউএস সিটিজেনের স্পাউস, চিলড্রেন, ওটা তো এখনো যেটা ফার্স্ট ক্যাটাগরিতে ধরা হয়। ডিকিউ হয়ে গেলে আমরা অ্যাভারেজ যে টাইম দেখি সাধারণত 6 মাসের মধ্যে ওরা ইন্টারভিউ স্কেজুল করে থাকে। তবে বর্তমান পরিস্থিতি একটু ডিফারেন্ট, যেটা আপনার নিশ্চয়ই জানেন যে জুলাই আগস্টে কোনো ভিসা ইস্যু করেনি, ডিপার্চার অর্ডার ছিল। তাদের যে কনসুলার যে অফিসার তাদের সবগুলো কিন্তু আমেরিকা নিয়ে আসছে। যদিও সেপ্টেম্বর 2 তারিখ থেকে ওদের ভিসা কার্যক্রম শুরু করেছে, তারপরেও কিন্তু ওরা বলছে যে লিমিটেড পর্যায়ে শুরু করেছে, এখনো ওদের সম্পূর্ণ ওয়ার্ক ফোর্স কিন্তু ফেরত আসেনি। তো এটা নর্মাল হতে একটু সময় লাগবে, নর্মাল হলে হয়তো বা উনি ওনার যে অ্যাপ্লিকেশন ইন্টারভিউ ডেট পেয়ে যাবে। অনেক ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা একটু আলোচনায় যেতে চাই। আমাদের 3 নম্বর আমরা পর্যন্ত বলেছিলাম, 4 নম্বর কারণটি কি হতে পারে, যেটি আপনি বলেছেন যে ট্যুরিস্ট ভিসায় এসে বৈধ উপায়ে থাকার ক্ষেত্রে। রাইট, ট্যুরিস্ট ভিসায় এসে 4 নম্বর যে আমরা ক্রাইটেরিয়া ধরে থাকি, মানে আপনার এই প্রক্রিয়া, সেটি হচ্ছে হিউম্যানিটেরিয়ান রিজন, যেটাকে আমরা অন্যভাবে অ্যাসাইলাম বলে থাকি। কেউ যদি B1 B2 ভিসায় এসে থাকে, তার যদি দেশে আপনার পারসিকিউশনের ভয় থাকে, সেও কিন্তু এখানে আশ্রয় প্রার্থনা করতে পারে। সেটা হচ্ছে আপনার হিউম্যানিটেরিয়ান রিজনে কিন্তু এখানে কেউ চাইলে থাকার জন্য আবেদন করতে পারে। তো এক্ষেত্রে কি আর কোনো উপায় আছে, যেমন কেউ যদি স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে চায় এসে? সেটা সংক্ষেপ করে বলি। সেটা হচ্ছে B1 B2 ভিসায়, সেটাতে আমরা যেগুলো আলাপ করলাম 4টা প্রক্রিয়া, সেটি হচ্ছে আপনার পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য এগুলো প্রক্রিয়া। নন পার্মানেন্ট, যেটা কিনা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে কিন্তু সুইচ করতে পারে। কেউ যদি B1 B2 ভিসায় এসে আমেরিকায় F1 এ ট্রান্সফার করতে পারে স্টুডেন্ট ভিসায়, আমেরিকায় এসেও কিন্তু অ্যাডমিশন নিয়েও কিন্তু তার যে B1 B2 ভিসাটা আছে সেটা সে চেঞ্জ অফ স্ট্যাটাস করতে পারে। আরো অন্যান্য যেসব ক্যাটাগরি আছে, যেমন নন ইমিগ্রেন্ট ওয়ার্ক ভিসা, যেমন H1B, L1 ভিসা, তারপর হচ্ছে আপনার নন ইমিগ্রেন্ট ইনভেস্টর ভিসা, E2 ভিসা, এইসব ক্যাটাগরিতে কিন্তু কেউ চাইলে সুইচ করতে পারে। কেউ কি যদি এখানে এসে ভিজিট ভিসা এসে যদি একজন সিটিজেনকে যদি বিয়ে করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সেক্ষেত্রে সেটি আমরা আলাপ করলাম থার্ড ক্যাটাগরি। সেটা হ্যাঁ, সেটা অবশ্যই সেটা তার জন্য ওটা ফেভারেবল হবে। ইউএস সিটিজেন বিয়ে করলে সরাসরি এখানে অ্যাডজাস্টমেন্ট, এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট,
তার B1 B2 ভিসা থেকে চেঞ্জ অফ স্ট্যাটাস করে সে এখানে অ্যাডজাস্ট করে ফেলতে পারবে তার স্ট্যাটাস। তার মানে মোটামুটি ভাবে আমরা 5-6টা কারণ আমরা দেখলাম যে এই সমস্ত কারণে কেউ যদি মানে আমাদের ভিজিট ভিসা নিয়ে যদি আসেও, তারপরেও যেহেতু আমরা জানি যে কিছু কিছু বৈধ উপায়ের পথ রেখেছে, সেক্ষেত্রে আপনি যেগুলোর কথা বললেন সেগুলোর মধ্য দিয়ে কেউ যদি ইচ্ছে করে তাহলে এখানে বৈধ উপায় থাকার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। তো আমরা আরেকটি প্রশ্ন বলতে চাই, আয়েশা আক্তার তিনি বলছেন আমি কি স্টুডেন্ট ভিসা ছেলের জন্য অ্যাপ্লাই করতে পারবো? এটা খুব এটা সাধারণ প্রশ্ন হয়ে গেছে, তারপরেও না অবশ্যই পারবে। এটা আমরা মনে একটা অনুষ্ঠানে আলাপ করেছিলাম যে বাংলাদেশ থেকে কিন্তু একটা খুব ভালো সংখ্যক কিন্তু স্টুডেন্ট ভিসা কিন্তু এসেছে গত বছর 15,000 মনে হয় অ্যাবাউট, যে লাস্ট ফিসক্যাল ইয়ারে, এবং মানে সারা পৃথিবী থেকে যত ভিসা দিয়েছে বাংলাদেশ সবচেয়ে বেশি। এটা কিন্তু খুবই ভালো সংবাদ যে বাংলাদেশের স্টুডেন্টরা যে আমেরিকায় পড়তে আসা উৎসাহী এবং আসছেও। সো এটা অবশ্যই পারবে, এবং যে কোনো স্টুডেন্ট যদি তাদের আগ্রহ থাকে অবশ্যই আমেরিকা ইউনিভার্সিটিতে আবেদন করে কিন্তু তারা এই চেষ্টা চালাতে পারে। অনেক ধন্যবাদ আয়েশা আক্তার। আপনার ছেলে যদি সেরকম যোগ্য হয়ে থাকে, নানান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো শেষ করে যদি বা আবেদন করে তাহলে নিশ্চয়ই স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকা আসতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মিনি চৌধুরী যে প্রশ্নটি বলতে পারেনি তখন তিনি আবার প্রশ্নটি করেছেন যে আফটার অ্যাপ্রুভাল I-130 মে I wait 4 years to apply I-486, এই ব্যাপারে আপনার কি একটু বক্তব্য আছে? বলছেন যে 485 নাকি না, এটা অ্যাডজাস্টমেন্ট উনি কোন ক্যাটাগরিতে সেটা কি বলেছে? না সেটা বলছেন না, তা কিছু বলেন নাই, শুধু লিখছে আফটার অ্যাপ্রুভাল I-130 মে I wait 4 years to apply I-486, এটাই লিখেছে, আর কিছু লেখেনি। 486 তো হতে পারে না, 485 হতে পারে, অথবা অ্যাডজাস্টমেন্ট আমরা যেটা আলাপ করছিলাম, অথবা ওনার স্পাউস গ্রিন কার্ড ছিল, অথবা সিটিজেন হওয়ার পর সিটিজেন হয়েছে এখন এলিজিবল হয়েছে, এমন হতে পারে, অথবা ওনার বাড়িটা। অনেক ধন্যবাদ মিনু চৌধুরী। আসলে আপনার প্রশ্নটি কি বলবো, অর্ধেক বলেছেন, পুরোপুরিভাবে মানে সব তথ্য যদি না দিয়ে প্রশ্ন করেন তাহলে উত্তর দেওয়াটা কঠিন হয়ে যায়। বায়বীয়ভাবে কোনো উত্তর আমরা দিতে চাই না। আসলে আমাদের হাতে সময় নেই, আমাদের সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আজকে এই একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছে এবং অসংখ্য প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের দর্শকদের। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ জানা ভাই। আপনাকেও আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি যে ট্যুরিস্ট ভিসায় আমেরিকা এসে বৈধ উপায়ে কিভাবে আমরা থাকতে পারবো, বা কিভাবে স্ট্যাটাস চেঞ্জ করে কি সমস্যার সম্মুখীন হতে পারি, কিভাবে থাকতে পারি, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আমরা কথা বলেছি। আমরা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি আপনাদের এই অনুষ্ঠান যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।